শুভ সন্ধ্যা বন্ধুরা। অপুর আড্ডা পর্ব 6 আজকে আমরা এসেছি রবিবারের সন্ধ্যায়। আজকের বিষয় আপনারা দেখেছেন যে বন মহোৎসব সপ্তাহ চলছে। প্রতি বছরই হয় এটা, জুলাইয়ের প্রথম সপ্তাহ। বন মহোৎসব বললেই সেই রবি ঠাকুরের ভাষায় যে দাও ফিরেছে অরণ্য লয়ে নগর। 1927 রবি ঠাকুরই এই বন মহোৎসব সপ্তাহ শুরু করেছিলেন শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে, যা আজ দিকে দিকে চারিদিকে চলছে, ছড়িয়ে পড়েছে। আগের থেকে মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে। তো আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষক, লেখক, কুইজ মাস্টার, পরিবেশ কর্মী মণিকাঞ্চন রায় মহাশয়। আপনারা সবাই জানেন গোদাপিয়াশাল এমজিএম হাই স্কুলের শিক্ষক উনি। মণিদা, প্রথমেই স্বাগত জানাই। আজ একদম আড্ডার মুডে হবে, একদম আড্ডার মুডে। আর তো মণিদা, আজ এমন একটা সপ্তাহ চলছে বন মহোৎসব সপ্তাহ, যেটা তোমার খুব পেশার নয়, নেশার এবং খুব কি বলবো হৃদয়ের একটা জায়গা, গাছ। তো সেই জন্যই তো আজকের দিনে তুমি ভীষণই প্রাসঙ্গিক আজকের সপ্তাহে। তো এই বৃক্ষরোপণ যখনই হয়, বললাম রবীন্দ্রনাথের কথা মনে পড়ে অরণ্যচ্ছেদের জন্য চিপকো আন্দোলন, সুন্দরলাল বহুগুণা। তো বর্তমানের অবস্থাটা ঠিক কি? আগে সভ্যতার আদিলগ্ন থেকে যত সময় গড়িয়েছে, আমরা প্রকৃতির প্রতি নিষ্ঠুর হয়েছি। যত সময় গড়াচ্ছে, আমরা সভ্যতার হয়তো বিকাশ ঘটাচ্ছি, কিন্তু তার সঙ্গে প্রকৃতিকে ধ্বংস করছি। এটা ঘটনা। বর্তমান সিনারিওটা কী আছে সেটা যদি একটু সংক্ষেপে বলো, সেটা আমাদের রাজ্য তথা দেশ তথা বিশ্বের অবস্থাটা ঠিক কী? আর শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রথমে নমস্কার জানাই সবাইকে এবং ধন্যবাদ জানাই মৃত্যুঞ্জয়কে এই সময় একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে, সামনে অরণ্য সপ্তাহ, আর বেশ কিছুদিন আগে 5ই জুন আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস ঠিক গেল। আর প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস কোনো না কোনো দেশ তার দায়িত্বভার নেয়। এবারে সুইডেন তার দায়িত্বভার নিয়েছিল এবং এবারের বিশ্ব পরিবেশ দিবসের একটা থিম ছিল অনলি ওয়ান আর্থ। সেরকম গত বছরও ছিল ইকোসিস্টেম রিস্টোরেশন। আচ্ছা। তো বাস্তবিক ক্ষেত্রে এই সমস্ত থিমগুলো যেগুলো নেওয়া হয়, তার একটাই উদ্দেশ্য মানুষকে আরও বেশি করে সচেতন করা এবং অবনমন যে হচ্ছে পরিবেশের, সেই অবনমনকে রক্ষা করার মেন উদ্দেশ্য। আমরা সবাই খাতা কলমে বা বাস্তব জগতে অনেকটাই জানি যে কীভাবে পরিবেশ অবনমিত হচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে যাচ্ছে, ভৌমজলের সংকট লক্ষ্য করা যাচ্ছে, বায়ু দূষণ বেড়ে যাচ্ছে। তো সব কিছুই যদি আমি রিলেশন বা বের করি বা রিলেশন খোঁজার চেষ্টা করি, কোথাও না কোথাও একটা প্রকৃতি নিধন ব্যাপারটা চলে আসে। তো সাম্প্রতিককালে যে তথ্যগুলো আমরা পেয়েছি বা পাই, সেক্ষেত্রে সবাই কিন্তু আমি অবনমনের দিকটা বলে, আমি কিন্তু এখানে আশাবাদী বা পজিটিভ থিঙ্কিং বলবো। যে আমি যদি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায় এসেছি, বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আরও বেশি করে পৃথিবীকে সবুজায়নে ফিরিয়ে আনা, সেক্ষেত্রে আমার আশা আগামী 2030-এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 25% বাড়বে। শুধু তাই না, যে চিল, শকুন, এই সমস্ত যে হারিয়ে যাচ্ছে যে পাখিগুলো, এরকম আরও অনেক পশু পাখি রয়েছে যেগুলো আর হারাবে না। পানীয় জলের যে তীব্র সংকট, একসময় অনেকে বলছে যে পানীয় জল নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধও হতে পারে, সেই পানীয় জলের সংকটও কিন্তু কিছুটা আমরা সংরক্ষিত করতে পারবো। 25% কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমবে না, আমি উল্টো বললাম।
পজিটিভ থিঙ্কিং এর কথা বললাম, আমি আশাবাদী, কারণ একটা আছে, আমি সেটা বলছি, আচ্ছা। যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 25% আবার ফিরে মানে আমরা কমিয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো। বাহ। চিল, শকুন, চড়ুই, এই সমস্ত যে পাখিগুলো হারিয়েছে, পশু পাখিগুলো, সেগুলোর আরো যে সমস্ত ঠিক, পশু পাখি হারিয়ে যাওয়ার সম্ভাবনার তালিকায় রয়েছে রেড ডেটা বুকে বা অন্যান্য জায়গায়, যে এনভায়রনমেন্টাল যে নিউজগুলো আমরা পাই, তাতে সেগুলো যাতে না হারায় সেটা আমরা আশাবাদী, আমি আশাবাদী বা আমরা আশাবাদী যেগুলো আবার ফিরে পাবো। শুধু তাই নয়, যে বর্তমান দিনে যে জলবায়ুর যে চরম সংকটে যাচ্ছে, সেই সংকটটাও কিন্তু মুক্ত হতে পারবো, সংকট মুক্ত হতে পারবো। কিভাবে? না, যদি বেশি মাত্রায় আমরা অরণ্যকে আবার ফিরিয়ে আনতে পারি, 2030-এর মধ্যে যদি ফিরিয়ে আনতে পারি, এইরকম থিম নিয়ে, এরকম বিশ্ব ভাবনা নিয়ে কিন্তু যারা পরিবেশ নিয়ে কাজ করে তারা এগিয়ে চলে। তাই আমি এখানে প্রথমে শুরুতে নেগেটিভের কথা থেকে পজিটিভ কথা দিয়েই শুরু করছি, যে আগামী দিন আমি আশাবাদী, আমরা আশাবাদী, আমরা সকলেই আশাবাদী থাকব যে এগুলোকে ফিরিয়ে আনতে হবেই, এইটার ভারসাম্যতা বজায় রাখতে হবে। কারণ কি জানেন, মানে যদি দেখা যায়, আমি পশ্চিমবঙ্গে আমরা যেহেতু বসবাস করি, সেই পশ্চিমবঙ্গে যদি আমরা একটা সিনারো দেখি, সেক্ষেত্রে আমরা বলবো পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ কিন্তু অনেকটা কম, প্রায় 14% দাঁড়িয়ে আছে ভৌগোলিক এলাকার বিচারে। ভৌগোলিক এলাকার বিচারে আমরা 14% দাঁড়িয়ে আছি। আবার সেই 14%-এর মধ্যে কিন্তু 5টা জাতীয় উদ্যান রয়েছে, 10টা অভয়ারণ্য রয়েছে। তার মানে সেই সব জায়গায় কিন্তু যথেষ্ট মাত্রায় বনভূমি রয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে যে সব জেলায় বা সব জায়গায় বনভূমির পরিমাণটা কিন্তু সমহারে নেই। যেমন যদি আমি বলি যে দার্জিলিং পাহাড়ি এলাকায়, সেখানে কিন্তু 38% বনভূমি রয়েছে, বাঁকুড়ায় যথেষ্ট পরিমাণে রয়েছে, মুর্শিদাবাদে প্রায় নেই বললেই চলে, অনেকটা কম বনভূমি রয়েছে। বনভূমি, আমি সবুজের কথা বলছি না, বনভূমির কথা বলছি। এবং কলকাতা, হাওড়া, এখানে তো কোনো সেই অর্থে বনভূমি নেই বলতে গেলে, নেই। ঠিক এইরকম যদি আমরা দেখি প্রত্যেকটা জেলার, কারণ অরণ্য দেখুন, মানুষের শুধুমাত্র যে পরিবেশ রক্ষা করে তা নয়, যদি গ্রামের দিকে একটু তাকানো যায়, আমি পরে আসবো, সেখানে কিন্তু ভরণ পোষণ বা আর্থিক যে সংস্থান অনেকটা কিন্তু অরণ্য নির্ভর। শুধু গ্রাম কেন, এখন অরণ্য নির্ভর অনেক শিল্প কিন্তু এগিয়ে চলছে। আমরা প্রতিদিন সকালে যে নিউজ পেপারটা পড়ি, তার যে কাঁচামালটি কিন্তু অরণ্য থেকে আসে। অতএব সেই দিক থেকে গেলে সেই বৃহত্তর অরণ্য কিন্তু নেই। ভৌগোলিক বিচারে যদি দেখা যায়, অরণ্যকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা রিজার্ভ ফরেস্ট, একটা প্রোটেক্টেড ফরেস্ট আর ওপেন ফরেস্ট। তো সেদিক থেকে যদি পশ্চিমবঙ্গের কথা বলি, যে পশ্চিমবঙ্গে মোট বনভূমির পরিমাণ প্রায় 11,800 বর্গ ফুট। সেখানে শুধুমাত্র রিজার্ভ ফরেস্ট রয়েছে 7,000, প্রোটেক্টেড ফরেস্ট রয়েছে 3,000, আর বাকি রয়েছে মুক্ত বনাঞ্চল। কিন্তু সেই খাতা কলমে থাকলেও বাস্তব ক্ষেত্রে দেখা যায় এই বনভূমিগুলো কিন্তু অনেকটা হারিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। সেগুলো আমরা সকলেই জানি। যে পরিমাণ গাছ লাগাই, সেই পরিমাণ গাছকে বাঁচাই কিনা সেই নিয়ে সন্দেহ আছে। আজকে সেই নিয়েই আলোচনার জন্য আমি মৃত্যুঞ্জয়বাবুর ডাকে বা মৃত্যুঞ্জয়ের ডাকে আজকে আমি এখানে সকলের মধ্যে শেয়ার করতে এসেছি। আপনারাও ভাবুন, কোনো সাজেশন থাকলে অবশ্যই 100 আর কারো কিছু প্রশ্ন থাকলে লিখে পাঠান, চেষ্টা করব তার উত্তর খোঁজার জন্য। আচ্ছা, এটা খুব একটা বেসিক প্রশ্ন মনিদা, সে আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম প্রায় রচনা আসতো, বৃক্ষরোপণ ও বনসৃজন, মানে এটা লিখে লিখে, মানে প্রতি বছর এটা যেন হিট লিস্ট এরকম একটা রচনা ছিল। তো আমরা এটার সাথেই অভ্যস্ত। তো সেই মানব কল্যাণে অরণ্যের ভূমিকা, এটা খুব বেসিক প্রশ্ন, অনেকের জানা, কিন্তু তাও কিছু বন্ধু এমনও আছেন যাদের হয়তো আরেকবার ঝালিয়ে নিলে সুবিধা হবে, যদি সেটার থেকে ইন্সপায়ার হয়ে কেউ 10টা 20টা 200টা গাছ। আমি শুরু থেকে যদি বলি, প্রথমত যেটা আদিম পর্যায় থেকে যদি আমরা দেখি, অরণ্য নির্ভর জীবনযাপন করেছি, একদম ঠিক, তাই তো? অতএব সেক্ষেত্রে প্রথমে মানুষের যদি প্রান্তিক মানুষগুলোর দিকে তাকাই, তারা কিন্তু অরণ্য থেকে জ্বালানি সংগ্রহ করে। ঠিক, নদী এবং অরণ্য, অরণ্য থেকে জ্বালানি সংগ্রহের জন্য অরণ্যকে বেশি ব্যবহার করে থাকে। আবার যদি একটু উন্নত সভ্যতায় আসি,
শিল্পের কাঁচামাল, শুধু কাগজ শিল্প নয়, মধু থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্প এখন অরণ্য নির্ভর। এখন পাতাকে কাজে লাগিয়ে অরণ্য শিল্প ছোট হোক, ক্ষুদ্র হোক, কুটির হোক, শিল্প কিন্তু গড়ে উঠছে। 100 আমরা নো প্লাস্টিক বলছি, সেখানে পাতা তো একদম লাগবে। একদম বাঁশ, বেত, কাঠ এগুলো তো আছে, এবং সব থেকে বড় কথা ফুল ফল এগুলোও তো রয়েছে, অরণ্য নির্ভর। ঠিক। তো সেক্ষেত্রে এটার সঙ্গে সঙ্গে যদি আমি বলি যে এই প্রাকৃতিক বিপর্যয়, প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। সেই প্রাকৃতিক বিপর্যয়কে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কিন্তু অরণ্যের একটা বিশাল ভূমিকা আছে। সেগুলো কিন্তু অনেকটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে থাকে। তাই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অরণ্য অবশ্যই, মানে বিপর্যয়কে ঠেকানোর জন্য অরণ্য কিন্তু অবশ্যই প্রয়োজন। আর সম্প্রতি কিছুদিন আগে, গত বছর বা তার আগের বছর মনে হয়, মেদিনীপুরে হাতি দেখা গেছিল, রই ভাব, হ্যাঁ তাই তো, কলেজ মাঠে। হ্যাঁ। তো সেক্ষেত্রে অনেকে বলছে হাতির কেউ তাড়িয়ে দিয়েছে। একটু যদি ভাবা যায়, বা আমরা যদি ভাবি, বা হয়তো জানিও, যে হাতি জঙ্গলের পৌর এলাকায় থাকার চেষ্টা করে এবং তার খাদ্যের সংস্থান কিন্তু অরণ্য। শুধু হাতি আমি একটা উদাহরণ দিচ্ছি। তো সেই হাতি কিন্তু লোকালয়ে আসছে কেন, কৃষি জমিকে নষ্ট করছে কেন? তার একটাই কারণ, সে পরিমাণ মতো সে কিন্তু খাদ্য পাচ্ছে না। সেই খাদ্যের অভাবে কিন্তু অবশ্যই সে লোকালয়ে চলে আসছে, আর তাতেই হচ্ছে যখন বাধা পড়ছে সে তখন সম্পদ নষ্ট করছে, আমাদের সম্পদ সব নষ্ট করছে। এরকম বহু ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সে সুন্দরবনের বাঘও যদি বলি, যে অরণ্য পরিমাণ কমে যাওয়ার কোনো বাঘ পৌর এলাকা ছেড়ে এখন লোকালয়ে আসার চেষ্টা করছে। কারণ সব থেকে বড় কথা, একটা জীবের বসতির জন্য বা বেঁচে থাকার জন্য যে ভরণ পোষণটা দরকার, সেটা যদি, তার রসদটা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু বাধ্য হবে এই সমস্ত লোকালয়ে আসতে। এরকম নানান দিক দেখতে গেলে মানুষের কিন্তু কল্যাণে অরণ্য ভূমিকা অনস্বীকার্য। এই যে মাটি ক্ষয় হচ্ছে, তারও কিন্তু রোধ সম্ভব হয় অরণ্য। আমরা এই একটু আগেই বললাম যে ভৌমজল, যে ভৌমজলের আমরা জীববিজ্ঞান কেন বা ভূগোলে কেন, বিভিন্ন সাবজেক্ট বা পরিবেশ বিদ্যায় কেন পড়েছি, যে বৃষ্টির জল ইনফিল্ট্রেশন হয়ে বা চুঁয়ে চুঁয়ে মাটির নিচে না গেলে ভৌমজল ভাণ্ডার গড়ে উঠতে পারে না। ঠিক অনুরূপভাবে এভাপোট্রান্সপিরেশন না হলে আবার হচ্ছে গিয়ে মেঘ গঠনের ক্ষেত্রেও গাছের একটা বড় ভূমিকা থাকছে। তাহলে এই যে জলচক্রের একটা ব্যাপারটা, সেটাও কিন্তু অরণ্য ঠিক করে দেয়। ঠিক। তো বাস্তবিক ক্ষেত্রে এইগুলো অনেক অনেক রয়েছে, অনেক কিছুই যেটা মানব কল্যাণেই অরণ্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে বা দাঁড়িয়ে থাকবে, সেটা আমাদের অবশ্যই ভাবতে হবে। এইখানে একটা কথা মনিদা, নাগরিক জীবন এবং বৃক্ষচ্ছেদন দুটোই ইম্পর্টেন্ট, কিন্তু দুটো ভিন্ন মেরু দুটো জিনিস, যেটা একে অন্যের সঙ্গে ম্যাচ খায় না। আর সেটাই আজকে পৃথিবীতে বড় একটা সমস্যা। এটা সম্বন্ধে তুমি কি বলবে? তার আগে আমি কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি। তো 100 নগরায়ন বাড়ছে, যানবাহন, নগরায়ন হওয়া মানে হচ্ছে কি যানবাহনের পরিমাণ বাড়বে, আর তার জন্য রাস্তাঘাট দরকার। 100 তার জন্য যে মানুষের জনসংখ্যা বাড়ছে, তার জন্য দরকার তার প্রাথমিক চাহিদাটুকু খাদ্য, আর খাদ্যের জন্য দরকার জমি। তো এই অরণ্যকে নিধন করে কিন্তু আমরা এই সমস্ত কল কারখানা, রাস্তাঘাট বা হচ্ছে গিয়ে কৃষি জমি এই সমস্ত তৈরি করছি। তো একটা রিপোর্টে আমি দেখলাম যে গত এক দশকে প্রায় 7.4 মিলিয়ন হেক্টর জমি দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, এই দুটো দেশে কিন্তু হারিয়ে গেছে। এশিয়ার ক্ষেত্রেও কিন্তু কম নয়, 2.2 মিলিয়ন হেক্টর জমি কিন্তু নষ্ট হয়ে গেছে এই নগরায়ন বা আধুনিক জীবনযাপনের কারণে, যেগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় যে জিনিস দরকার আমাদের, রাস্তাঘাট, ঘরবাড়ি বা কৃষি জমি, এগুলো তৈরি করার জন্য। যদি এই হার চলতে থাকে, যারা পরিবেশ বিজ্ঞানী তারা বলছেন যে আগামী 1 থেকে 2 দশকের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি বসতি মরুপ্রায়ে পরিণত হবে। এই হারে ভয়ঙ্কর ব্যাপার। এই হারে যদি চলতে থাকে, তার মানে কি আমরা এই নগরায়ন বা এই সমস্ত আধুনিক সভ্যতা দেখবো না? অবশ্যই দেখবো। আবার কিছু কিছু জায়গায় দেখেছি, কিছুদিন আগে কাশ্মীরে গিয়ে দেখলাম যে রাস্তার উপরে বড় বড় গাছ
রয়েছে অর্থাৎ জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু গাছটাকে কেটে বা করা হয়নি, গাছটাকে বাঁচিয়ে রেখে ডিভাইড করে দেওয়া হয়েছে। তো এই ভাবনাটা কিন্তু সব জায়গায় নেই। আমরা আগে কোথাও রাস্তা যদি সম্প্রসারণ দরকার হয়, আগে গাছটা কেটে ফেলি। আমাদের জমি দরকার, অরণ্য কেটে পরিষ্কার করি, কিন্তু তার আগে কতগুলো অরণ্য কাটলাম, কতটা আমরা সেই জন্য ক্ষতি হলো, সেইটা কিন্তু ভাবি না, না ভেবে কিন্তু এইগুলো করে যাচ্ছি। সেইগুলো অবশ্যই ভাবতে হবে, না হলে কিন্তু খুব সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। কারণ ভারতবর্ষ যে খুব প্রচুর অরণ্য রয়েছে তা নয়, ভারতেরও আপনারা সবাই জানেন বা প্রায় 24-25% অরণ্য রয়েছে। যে হারে জনসংখ্যা বাড়ছে, আগামী দিনে এটা কমতে থাকবে। যদিও মানে প্ল্যান্টেশন কিছুটা পরিমাণ বেড়েছে বিগত দশকের তুলনায়, কিন্তু আরও দরকার বলে মনে হয় আমার। তো নগরায়নও চলুক, সভ্যতার বিকাশও চলুক, সেই সঙ্গে প্রাকৃতিক অরণ্য এবং সামাজিক অরণ্য, এই কনসেপ্টটা এগিয়ে চলুক। জানেন, সোজা কথায় বনসৃজনটাও করতে হবে একদম। এবং সংরক্ষণটাও করতে হবে। একদম। সেটা কিভাবে সম্ভব এবং কোথায় কিভাবে কিরকম গাছ লাগানো উচিত বলে তুমি মনে করো, মানে তার পদ্ধতিটাই বা কি? সর্বপ্রথম গাছ এমন একটা জিনিস, কিছুটা নিজের পরিবারের মধ্যে ভাবতে হবে। আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা। ঠিক ঠিক। আমি যদি একটা ছেলে বা মেয়ে বা আমার যদি সন্তানকে প্রথমেই যত্ন না নিই, তাহলে সে শিক্ষার দিক হোক, তার শারীরিক হোক, যে কোনো দিক, যেটা গোড়ায় যদি গলদ থেকে যায় বলি আমরা, সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু আগামী দিনে সে দাঁড়াতে পারবে না। আমরা এটা সাধারণভাবে বলেই থাকি। তো সেক্ষেত্রে গাছের ক্ষেত্রেও তাই যদি ভাবি, যে আমরা একটা গাছকে যদি সুন্দরভাবে তাকে বাঁচার রসদ তৈরি করে দিতে পারি, তাকে বাঁচার মতো পরিবেশ তৈরি করে দিতে পারি, তাকে যদি পরিবেশের উপযুক্ত করে তুলে দিতে পারি, তাহলে হয়তো যে এই আধুনিক সভ্যতার সঙ্গে সঙ্গে আবার অরণ্যকে ফিরিয়ে আনা সম্ভব হবে। এবার যে প্রশ্নটা করলে তুমি, যে কোথায় কখন কিরকম গাছ লাগানোটা উচিত বা লাগানো প্রয়োজন। সর্বপ্রথম গাছ আমাদের ক্রান্তীয় মণ্ডলের দিকে আমরা তাকিয়ে যেহেতু বসবাস করি, সেখানেই বলবো জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস কিন্তু গাছ লাগানোর সব থেকে আদর্শ সময় বলে পরিবেশ বিজ্ঞানীরা বা যারা গাছ নিয়ে কাজ করে তারা বলে থাকেন। আমিও সেটা মনে করি যে এই 3 মাস হচ্ছে কি বেশি মাত্রায় আমরা গাছ লাগাইও, বৃষ্টিটা হয় তাতে বাঁচার একটা প্রবাবিলিটি। অবশ্যই। আবার কিছু কিছু গাছ এখন এসেছে বা নতুনভাবে তৈরি করা হচ্ছে, যেগুলো কম সময়েও ভালো ফলন পাওয়া যেতে পারে বা ভালো পরিবেশের সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠতে পারে, সেগুলোও কিন্তু অন্যান্য সময়েও লাগানো যায়। তবে গাছ লাগানোর জন্য যেটা দরকার, জল এবং মাটি, এইগুলো যদি সঠিক হয় এবং তার জন্য যদি পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয় বা বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে যে কোন মাটিতে কোনটা ভালো হয়, সেটা যদি করা যায়, তাহলে কিন্তু চারা গাছটা খুব দ্রুত বাড়ে এবং টিকে রাখা সম্ভব হয়। এক্ষেত্রে আমি কতগুলো ব্যাপার বলবো। যেমন যদি ধরি আমি মসজিদ, গির্জা, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় যদি আমরা বলি, এইসব জায়গায় গাছ লাগাতে গেলে অবশ্যই এমন কিছু গাছ লাগাতে হবে যেগুলো হচ্ছে শোভাবর্ধন করবে এবং সহজে বেঁচে যেতে পারে এমন গাছ লাগাতে হবে। ঠিক। কারণ হচ্ছে কি, আমি সেখানটায় একটা বড় গাছকে লাগিয়ে দিলাম, পরবর্তীকালে সেই গাছটা কাটতে হবে কোনো কারণে, সেটা একটা ভেবে অবশ্যই গাছটাকে নির্বাচন করতে হবে। তার জন্য দেবদারু, সুপারি, পাম, ফক্সটেল, ঝাউ, কৃষ্ণচূড়া, এই সমস্ত গাছগুলোকে করা যেতে পারে। বসত বাটির ক্ষেত্রে কতগুলো দিক যদি মনে রাখা যায়, আমরা 4টা দিককে যদি ভাগ করে নিই, যে দক্ষিণ দিকে মানে হচ্ছে কি আমাদের রোদ এবং আলো কম তুলনামূলকভাবে, এবং সেক্ষেত্রে দক্ষিণ দিকটা আমরা সবসময় বলি যে বাড়ির জন্য খুব শুভ হয়।
সেই দিক থেকে যদি আমরা আলো বাতাস পাওয়ার জন্য একটু ছোট আকারে যদি গাছ লাগাই, মানে যেগুলো আকারে খুব বড় না হয়, সেটা পেয়ারা হতে পারে, লেবু হতে পারে, ডালিম হতে পারে, দেবদারু হতে পারে, ছোট এখন অনেক গাছ বেরিয়ে গেছে। যদি পূর্ব পশ্চিমে বলি, পূর্ব পশ্চিম হচ্ছে মানে কি রোদের দিক, অর্থাৎ পূর্ব দিকে সকালে রোদ পাবে আর পশ্চিম বিকেলে অর্থাৎ চড়া রোদকে যেমন আটকানো দরকার, আবার রোদ লাগাটাও কিন্তু দরকার আছে। অর্থাৎ সেই ক্ষেত্রে একটু মাঝারি উচ্চতার গাছ যদি কিছু লাগানো যায়, মাঝারি উচ্চতার গাছগুলো আমরা যদি লাগাই, সেক্ষেত্রে লিচু হতে পারে, কলা গাছ হতে পারে, আতা গাছ হতে পারে, সফেদা গাছ হতে পারে, এই সমস্ত গাছ যদি আমরা ওইদিকে লাগাই, তার ফলগুলো বাড়ির কাজে লাগবে, প্লাস হচ্ছে আমরা সবুজায়নও করবো। আবার উত্তরে যদি বলি, উত্তরে কেন উত্তরে একটু বড় গাছ লাগানোটা ভালো, কারণ ঝড় ঝঞ্ঝালি যেগুলো হয় বা যে শীতকালে যে উত্তরে বাতাসটা, অনেক ক্ষেত্রে সেটা আমাদের নেওয়া সম্ভব হয়ে ওঠে না, বা যে বাড়ির শিশুরা অনেকটা হয়, আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে একটু বড় গাছ লাগানো যেতে, তার মানে এই নয় যে আমি যে জায়গাগুলো বলে দিলাম যে এখানে এই গাছ এখানে এই গাছ, তা নয়। নিজের বাড়ির চারদিকে কোন গাছটা লাগালে সব থেকে ভালো ব্যবস্থাপনা হবে সেই দিকটা নজর রাখতে হবে। এটা যেমন আছে প্রত্যেকটা, আবার যদি নদী পাড়ে ধরো, নদী পাড়ে হচ্ছে কি নদীর পাড় ক্ষয় হয়, তাহলে সেখানে এমন কোনো গাছ লাগাতে হবে যেগুলোর শেকড় কিন্তু দ্রুত বাড়ে এবং অনেকটা মাটি আঁকড়ে রাখতে পারে, সেটা বট জাতীয় গাছ হতে পারে। এরকম বিভিন্ন জায়গায় রেল লাইনের ধারেও আমরা লাগাতে পারি, আবার সেখানে বড় বড় গাছ লাগালে চলবে না। সেরকম আমরা যদি রাস্তার ধারে বলি, রাস্তার ধারে অবশ্যই উঁচু গাছ লাগাতে হবে। কেন উঁচু গাছ? যদি ছোট আকারে গাছ লাগাই, তার ডালপালা কিন্তু এত পরিষ্কার ও পরিচ্ছন্ন করার মতো লোক নেই, গাড়ি ঘোড়াতে লাগবে, দুর্ঘটনা ঘটবে। তাতে যদি উঁচু গাছ হয়, সেগুলো কিন্তু ওই সব জায়গায় লাগে। তবে একটা সতর্কতা এখানে আমি বলবো, লাগানোর সময় এমন কিছু উঁচু গাছ লাগাবো না, কারণ এখন তো বৃক্ষরোপণ বা বনসৃজন মানেই গাছের দুদিকে, রাস্তার দুদিকেই বেশি হয়ে থাকে, সরকারি হোক বা বেসরকারি ভাবে হোক, সেখানে পলাশ হতে পারে বা অন্যান্য গাছ হতে পারে, বা ছাতিম গাছও হতে পারে, দেবদারু হতে পারে, এই সমস্ত লাগানো হচ্ছে, বা ইউক্যালিপটাসও হচ্ছে। আমি ইউক্যালিপটাসে অবশ্যই বারণ করব, সেটার কারণ পরে একটু বলবো। আর সেক্ষেত্রে কেন সতর্কতা? একটা কারণে সতর্কতা অবশ্যই দরকার, যদি রাস্তার ধারে কোনো ইলেকট্রিক্যাল লাইন থাকে, সেক্ষেত্রে উঁচু গাছ যদি লাগানো হয় তাহলে কিন্তু বিপজ্জনক হতে পারে। তাই এমন জায়গায় গাছ লাগাতে হবে যদি ইলেকট্রিক লাইন না থাকে, অবশ্যই উঁচু গাছ, না হলে থেকে মানানসই গাছ লাগাতে হবে। আর কি বলবো, এখন জমির আলেও গাছ লাগাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানেও লাগানো যেতে পারে। ছোট গাছ সে অবশ্যই সেক্ষেত্রে দেখতে হবে, অবশ্যই ইউক্যালিপটাস বা আকাশমণি এগুলো নয়, কারণ ওর পাতা কিন্তু পড়ে গাছের মাটির উর্বরতাকে নষ্ট করে এবং জলকেও নষ্ট করে। পুকুর পাড়ের ক্ষেত্রে অবশ্যই ফল জাতীয় গাছ লাগানো যেতে পারে। গভর্নমেন্ট এখন বিভিন্ন জায়গায় পাইলট প্রজেক্টে করছে। হ্যাঁ, পুকুর পাড়ে আবার একটা বলতে পারি, ধরো একটা গাছ, ধরো কাজু বাদাম বলো বা বিভিন্ন রকম যে গুল্ম জাতীয় গাছ, বেশি মাঝারি উচ্চতার গাছকে লাগানোর পর তো নিচটা অনেকটা তো ফাঁকা থাকে, সেখানে আমরা মটর কলাই বা এই সমস্ত লতানো গাছও আমরা লাগাতে পারি, কারণ ওই মানে গাছের সঙ্গে সঙ্গে এই গাছগুলোও তো কিছুটা হলে তো সবুজায়নের কাজে লাগে। অতএব আগাছা তো নয়, অবশ্যই মানুষের কাজে লাগছে। অর্থাৎ সেগুলোও কিন্তু এইভাবে যদি পরিকল্পনা, শুধু আমি একটা গাছ লাগিয়ে দিলাম, তার চতুর্দিকে হয়তো ফাঁকাই পড়ে আছে, সেখানে আমি একটা ছোট্ট গাছও তো হতে পারে যেখানটায় কম জায়গায় বেড়ে উঠতে পারে, সেটা হয়তো কম বয়স, বেশি দিন থাকবে না, কিন্তু সেটাও করা যেতে পারে। এইভাবে যদি করা যায় তাহলে মনে হয় ভালো হয়, বিভিন্ন রকম গাছকে যদি আমরা ভাবতে পারি। এটা তো মোটামুটি যেটা আলোচনা হলো, এটা যার মোটামুটি বাড়িতে জায়গা আছে বা মেনলি গ্রাম এরিয়ায় যেখানে ফাঁকা জায়গার প্রাচুর্যটা বেশি, কিন্তু শহরে যারা মানুষ, যার মোটামুটি একটা ছোট্ট আবাসন বা ছোট্ট বাড়িতে মাথা মুজে দিনটা কাটায়, কিন্তু তারও মনে সবুজায়নের ইচ্ছেটা জাগে, তো তার ক্ষেত্রে কি হবে, তাদের কি করা উচিত?
তাদের ক্ষেত্রে বলবো অনেকের, আমরা শহরে বসবাস করি, শহরে বসবাসের প্রবণতাও বাড়ছে, এটা স্বাভাবিক। আর শহরে বাড়ার ছোট শহর দিনের পর দিন বড় শহরে পরিণত হবে, জমিকে দ্বিমাত্রিক ব্যবহার থেকে ত্রিমাত্রিক ব্যবহার হবে। কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম কোনো একটা দেশে যে ফ্ল্যাটগুলো হচ্ছে, এক একটা করিডোরকে সবুজ করিডোর তৈরি করছে, সেটা ব্যালকনিতে সেটা গাছ দিয়ে, সেটা তো আর মাটি এরকম একেবারে যে ভূমির যে মাটি সেরকম পাবো না, তাতে বিভিন্ন রকম পাত্র মাটি দিয়ে ছোট ছোট গাছ করে লাগানো যায় বা ব্যালকনিগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ইদানিংকালে ছাদ বাগানটাও কিন্তু কনসেপ্টটা যথেষ্ট গুরুত্ব সহকারে বাড়ছে। যেমন আমার খুব পরিচিত ডক্টর মৌসুম মজুমদার, আমার গুরুদেব, সবই কিছু, কারণ গাছের কনসেপ্টটা কিন্তু ওর হাত থেকেই পাওয়া। কারণ আমি যখন ভূগোল মঞ্চে সদস্য, আমাকে হাতে করে শিখিয়েছিল অনেক কিছুই, তার মধ্যে একটা গাছ যে সবুজের বার্তা, সেটার ক্ষেত্রে কিন্তু ওনার হাত থেকেই পাওয়া। আমি শুধু বাহক হিসেবে কাজ করছি, হয়তো কিছুটা চেষ্টা করছি সেই বার্তাটা সকলের কাছেই যাক, যে সবুজায়ন সকলের হাত ধরেই হবে, এগিয়ে যেতে হবে। আর যেটা বলছিলাম যে শহরাঞ্চলে এখন বিভিন্ন শহরের মোড়ে চৌমাথাগুলোয় বিভিন্ন মূর্তি, মনীষীর মূর্তি থাকে, সেগুলোই দেখা যায় ব্যানার, ফেস্টুন, এই সময় ভোতা আছেই। আবার কোনো কোনো জায়গায় প্রশাসনিকভাবে উদ্যোগ নিয়েও গাছ সৌন্দর্যায়ন করা হয়। একটা সময় করা হয়, তারপরে হয়তো তার পরিচর্যা হয় না, পরিষ্কার কথা, এটা ঘটনা। আমি কলকাতা শহর বা বড় বড় শহরে যদি দেখা যায় যে রাস্তার ফুটপাথ রয়েছে, ফুটপাথে হচ্ছে গিয়ে বড় বড় পাত্রে মাটি দিয়ে তুলনামূলক মাঝারি গাছ, যেগুলো কম উচ্চতেও কিন্তু বেড়ে উঠতে পারে, বৃক্ষ জাতীয় যেগুলো, সেগুলোও কিন্তু লাগানো হচ্ছে। সেটা এখন বকুল গাছও হচ্ছে, আমরা দেখছি। তো এরকম শহরের বহু খেলার মাঠ আছে, বিভিন্ন শহরে। সেই খেলার মাঠের চতুর্দিকেও কিন্তু সৌন্দর্যন করা যায়। শহরের বিভিন্ন আবাসন রয়েছে, আবাসনে যে ফাঁকা জায়গাগুলো সুন্দর করে সাজানোর সঙ্গে সঙ্গে গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো সম্ভব। শুধুমাত্র লোহা লক্কর বা বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিস দিয়ে সাজানো নয়, সবুজ দিয়ে সাজানো ভাবনাটা যদি প্রত্যেকের জায়গায় ঢুকিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু অনেকটা বা ম্যান্ডেটরি করা হয়, এটা করতে হবে। তবে অনেক মানুষ কিন্তু আজকাল নিজের ঘরে গাছ লাগাচ্ছে। তবে আমি বলবো এই ক্ষেত্রে প্রত্যেকটা পরিবার যদি পরিসর থাকে, ছোট্ট পরিসর থাকে, ব্যালকনি থাকে, জানলা থাকে, সেখানে একটা টবে হলেও কিছু গাছ লাগান, কিছু অক্সিজেন দেয় এমন। এইখানেই আসছিলাম যে নাসা প্ল্যান্ট যেগুলো, ছোট্ট ব্যালকনির ক্ষেত্রে কতটা গুরুত্ব, এগুলো লাগাতে পারেন। তাতে হচ্ছে গিয়ে, কারণ আমরা গাছটা লাগাবোটা কেন, নিজেদের বেঁচে থাকার জন্য। ঠিক, কারণ মানুষের মতো স্বার্থপর জীব তো আর কিছু হতে পারে না। অতএব নিজেকে স্বার্থপরতাটাকে যদি বাড়াতে হয়, স্বার্থপরতার বয়স যদি বাড়াতে হয়, মানে আমাকে বেশি দিন বাঁচতে হবে। আর যদি বেশি দিন বাঁচার ইচ্ছা থাকে, অবশ্যই কিন্তু বেশি করে নিজের আবাসনটাকে গাছ দিয়ে পরিপূর্ণ কিভাবে করা যায়, সেটা নিজেকে একটা ভাবতে হবে। যে আমার একটা ঘরের জন্য এত লাখ লাখ টাকা খরচা করছি, সেক্ষেত্রে যদি একটা অংশকে আমি সবুজের জন্য ভেবে থাকি, তাহলে অবশ্যই সবুজায়নটা বাড়বে, শহরাঞ্চলেও অঞ্চলটা বাড়বে। বেশ বেশ। একটা কথা মনিদা, যখন ওই নাসা প্ল্যান্টের কথা এলো, তো সেক্ষেত্রে বলি যে তোমার মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো, সেগুলো নিয়ে যদি একটু বলো, এবং সেটা কিভাবে কি গাছ লাগানো যায়, কোথায় লাগানো যায়। ভেষজ উদ্ভিদ গ্রামের মানুষরা কিন্তু এখনো ব্যবহার করছে আধুনিক সভ্যতার মধ্যে। তারা জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ভেষজ, সে গাছের বাকল হোক, কিছু লতাপাতা হোক, নিয়ে এসে কিন্তু প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে ওরা এখনো ব্যবহার করে। এবং এখনো আমরা দেখি কোনো কোনো জায়গায়
যে আমরা ছুটে যাই কোথাও হাড় ভাঙা হলে সেই লতা পাতা এগুলো সেটা বল হ্যাঁ, আমি ছোটবেলায় দেখেছি জেঠুর কাছে হয়ে থাকে। কাল মেঘ বিশল্যকরণী, বা না না যেখানে হাজারো। আমরা যখন গ্রামে ধরুন কেটে যেত বিভিন্ন ধরনের পাতা লতা পাতা পাওয়া যেত, সেগুলোকে এ করে দিলে হ্যাঁ, সারিয়ে যেত। হ্যাঁ, ঠিক। তো এরকম অনেক ভেষজ উদ্ভিদ রয়েছে যেগুলো হচ্ছে কি আমরা ব্যবহার করি বা করেওছি, সেইগুলোকে যদি বাড়ানো যায়, যেমন ধরো আমলকি। হুম গত বছর না তার আগের বছর আমার এক পরিচিত দিদি, অবশ্যই সকলের পরিচিত, ঝর্ণাদি, লোধা শবরদের প্রত্যেককে আমলকি চারা প্রদানের জন্য আমাকে বলে যে কিছু একটা জোগাড় করে দিতে। সেটা আমি যতটা সম্ভব করার চেষ্টা করি। আমি তখন জানছি, মানে জিজ্ঞাসা করেছিলাম ঝর্ণাদিকে যে এটা কী হবে। এবার দেখ, তারা তো সেভাবে আর্থিক দিক দিয়ে সচ্ছল নয়। এই গাছটা যদি লাগায় তাহলে প্রচুর আমলকি হবে, কিছু আয়ও হবে, প্লাস তাদেরও নিজেরও যদি উল্টা মানে অন্য কিছু যদি না খেয়ে যদি এইগুলো মাঝে মাঝে বাচ্চারা খায়, ঠিক। তাহলে কিন্তু তাদের ভীষণ উপকারী। অনেক কিছু পেটের ব্যথা বা যে সমস্যাগুলো যে হয় সেগুলো কিন্তু ইয়ে হয়। বললাম বা ভালো জিনিস এরকম বাসক তুলসী তো রয়েছে, তুলসী মতো আর ইয়ে হয় না। এখন আমরা এই করোনাকালে গোলাপ তুলসী প্রত্যেকে কিনেছি, বোতলে কিনে খেয়েছি, কিন্তু কেউ তুলসী গাছকে বেশি করে প্ল্যান্টেড করার চেষ্টা করি না। তো আবার এই- কৃষ্ণ তুলসী সেটা আরেকটু উপকার। আরেকটু উপকার। হ্যাঁ, তো এরকম অনেক সেটা তোমার কুইজ কেন্দ্রের প্রোগ্রামে এটাকে খুব হ্যাঁ। ভালো এন্ডোর্স করা হয়েছিল। একদম, সেই একদম। কনসেপ্ট থেকে আমিও আমার ব্যালকনিতে কয়েকটি লাগিয়েছি। একদম একদম। যেমন অর্জুন গাছ যদি হারিয়ে, অর্জুন গাছের ছাল থেকে কিন্তু তোমার হৃদরোগের কিছুটা রেমেডি পাওয়া যায় বলে আয়ুর্বেদিক শাস্ত্রে বলে থাকে। এরকম তোমার বাসক তুলসী তো বললাম, থানকুনি পাতা। হুম থানকুনি পাতা একটা খুব উপকারী, সকলেই আমরা জানি। আমার নিজের ঘরের ক্ষেত্রে আমি ভুক্তভোগী, বিশেষ করে আমসা রোগীদের ক্ষেত্রে খুবই উপকারী হয়। এ টবেও করে নেওয়া তবেও যায়। করা যায়, এর জন্য কোনো ট্রিটমেন্ট বেশি করতেও না, হয় না। না। তো এরকম বহু মেডিসিনাল প্ল্যান্ট এখন বাজারে পাওয়া যায়। আমরা যে মানে দৈনন্দিন জীবনে যে ব্যাগগুলো ফেলে দিই, বিশেষ করে সিমেন্টের ব্যাগ হুম। বা হচ্ছে কি এই সমস্ত আলুর বস্তা বা হচ্ছে যে প্লাস্টিকের, যে এখন তো প্লাস্টিক ফ্রি করার চেষ্টা চলছে, সেই ভাঙা যে প্লাস্টিক বালতি হোক গামলা হোক, তাতেও যদি একটু মাটি দিয়ে ওগুলো লাগিয়ে দেওয়া যায়, ওগুলো কিন্তু কম ট্রিটমেন্টে ভালো ফল দিতে পারে। এবং সেগুলো আমরা যদি খেয়ে অভ্যস্ত হই, যেহেতু শরীরটাও ভালো থাকবে, কিছুটা সবুজায়নেও কাজে লাগবে। বেশ বেশ বেশ। ক্ষতিকারক কয়েকটা গাছ, মানে কিছু গাছ যেমন প্রতি বছরই বর্ষা বা বর্ষার পরে এগুলো নিয়ে যথেষ্ট সরব হয়, লেখালেখিও হয়। ক্ষতিকারক কিছু গাছ যেগুলো না থাকাই ভালো, বাঞ্ছনীয় বা নষ্ট করে দেওয়া উচিত, সে ব্যাপারে যদি একটু সচেতনতার বার্তা দাও। অবশ্যই যেমন পার্থেনিয়াম, হুম এই সময়টা বিশেষ করে বিভিন্ন খেলার মাঠ, পার্কে, রাস্তার দুদিকে পরিত্যক্ত জায়গায় দেখবে পার্থেনিয়াম প্রচুর ভর্তি হয়ে গেছে। আমরা মিদনাপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আজ থেকে 2-3 বছর আগে মিদনাপুর কলেজ মাঠ, বিভিন্ন জায়গায় তার মারার চেষ্টা করেছিল। এই পার্থেনিয়াম হচ্ছে কি ক্যান্সারের একটা অন্যতম কারণ বলে বিজ্ঞানীরা বলছে। কেননা ওই গাছটা যখন তার যে ফুলটা হয় সাদা রকম, সেইটা যখন শুকিয়ে যাচ্ছে, বাতাসে উঠছে, তার রেণুগুলো কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ঢুকছে এবং সেক্ষেত্রে ক্যান্সারের মতো মারণরূপ তৈরি করছে। তো এইগুলো আমরা অনেকে জানি, আবার জেনেও কিন্তু কিছু ব্যবস্থা নেই না। সম্প্রতি পদ্মশ্রী ভবনের সামনেটাও কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সেটা বহু লেখালেখিও হয়েছে, তার সামনে দিয়ে পার্থেনিয়াম আছে। এরকম বহু গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে পার্থেনিয়াম আপনা আপনি বেড়ে উঠছে। তো সেইগুলোকে নিধন খুব সহজে করা যায়। লবণ জল ছড়িয়ে তার সঙ্গে কেরোসিন মিশিয়ে যদি করা যায়, অবশ্যই সেগুলো আপনা আপনি মরে যায়। ওর জন্য বেশি কিছু খরচ হয় না। সে যদি পৌর এলাকায় পৌর প্রশাসনিক হোক বা বিভিন্ন এনজিও হোক, বিভিন্ন সময় উদ্যোগ নেয়, কিন্তু এটা নিয়মিত নিতে হবে। কারণ এটাকে একেবারে নিধন না করলে হবে না। এটা একটা, যেমন এই যে ইউক্যালিপটাস গাছ বললাম, এইটা হচ্ছে কি সম্প্রতিকালে বন দপ্তরও কিন্তু
যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করছে না। তার কারণ হচ্ছে গিয়ে যদিও এটা আমাদের নয়, অস্ট্রেলিয়ান থেকে প্রজাতি অস্ট্রেলিয়া থেকে আমাদের সবুজায়নের জন্য মানে সামাজিক বনসৃজনের জন্য আনা হয়েছিল। তো যতটুকু পড়াশোনা করে জেনেছি সেটাই থেকে বলছি। তো তার নিচে কোনো কিন্তু আগাছা পর্যন্ত সেভাবে জন্মায় না। টক্সিক অ্যাসিড তৈরি হয়, ওটা পড়ে গিয়ে যখন মাটির সঙ্গে মিশে তার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে বা জীবাণুগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, যে মাটির উর্বর শক্তিকে বাড়াতে সাহায্য করে। তাহলে যদি ওর গাছের ওই গাছটাই শুধুমাত্র টিকে থাকে, তার চতুর্দিকে সেভাবে বাড়ে না। তো ওই গাছ যদি পুকুর পাড়ে লাগানো হয়, কি হয়, পুকুরের জলে পড়ে, কারণ মাছের ক্ষতি। পুকুরের পাড়ে এমন কিছু গাছ লাগাতে হয় যেগুলো পাতা কম ঝরে। ঠিক, কারণ পাতা ঝরে পড়লে সেগুলো আমরা যতই বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন করি বা করা হয় না, সেগুলো পাচিত হয়ে একটা এমন পরিবেশ জলটাকে দূষিত করে। তার জন্য কিন্তু বেশ কিছু বছর আগে বিভিন্ন মাছের ক্যান্সার হতো। সেটা কি না, মাছের ক্ষত হতো। তাহলে সেইগুলো তো কেউ না কেউ খাচ্ছে, হয়তো আমরা খাচ্ছি না, সেইটা হয়তো ফেলে দেওয়া হচ্ছে কোনো মাটিতে, সেইগুলো কিন্তু আর মাটির মধ্য দিয়ে কোনো না কোনোভাবে চক্রাকারে আমাদের পরিবেশেই আসছে। এইরকম কিছু গাছ আছে যেই গাছগুলোকে সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক এগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হবে, যতটা সম্ভব এড়িয়ে চলাটা আমি এইটুকু সাজেশন দিতে পারি। বেশ, আরেকটা জিনিস যে হাজারো নেগেটিভস দিক আছে, ক্ষতি হচ্ছে পরিবেশের, এটাও ঠিক, কিন্তু আগামী দিনে যে ভালো সম্ভাবনা আছে সে কথাও তুমি শোনালে। তো যারা মাঝবয়সী বা অপেক্ষাকৃত বয়স্ক তার থেকেও দেশটা তরুণদের হাতে সংরক্ষিত থাকবে। আমি মেনলি ছাত্র সমাজ বলছি, সে সঙ্গে সঙ্গেও যদি প্রশাসন হয়, লোকাল বডি, সমাজ, নাগরিক সবকে মিলে যদি ধরা হয়, তাদেরকে গাছের প্রতি ভালোবাসা বাড়ানো বা আরও কীভাবে বেশি লাগানো যাবে এ নিয়ে কি বলবে, মানে তার কি করা উচিত তাদের? দেখো, গাছ প্রতি বছর অরণ্য সপ্তাহ হলে বা 5ই জুন হলে একটা হিড়িক দেখা যায় গাছ লাগানো, বা সরকারি হোক বেসরকারিভাবে হোক, কত লক্ষ গাছ লাগানো হবে, কি কত কোটি লাগানো হবে, এই সমস্ত কিন্তু হয়, উদ্যোগটা থাকে ভালো, মহৎ উদ্যোগ। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা কতটা গিয়ে দাঁড়ায় সেটা নিয়ে সংশয় থাকে, অনেকেই জানি আমরা, কেননা আমাদের অবহেলা, সকলের অবহেলা 100বার। কেননা আমরা সবসময় যারা একটু পরিণত বয়সে বসবাস করি, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি, পরিবেশ দিবস এলে ভাবি, অরণ্য সপ্তাহ এলে ভাবি, অথবা পড়াশোনার সময় এলে সেটা আমরা ভাবি যে এই করা উচিত, বা আমাদের পরিবারের শিশুটাকে বলি বই সে রচনা হোক, সারাংশ হোক, বা পুঁথিগত কোনো বিদ্যা হোক, বা ভাষণ মঞ্চ হোক, বলি যে বা স্কুলের প্রোগ্রামে একটি গাছ লাগানোর ছবি যেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে, এই ধরনের আর কি, যে গাছ লাগানো দরকার, গাছ না হলে বাঁচবো না। আমার নিজস্ব মনে হয়, আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত এটা, যদি ছাত্রছাত্রী হচ্ছে গিয়ে আগামী ভবিষ্যৎ, 100বার তাদের মধ্যে যদি এটাকে ঢুকানো যায় ছোট ছোটভাবে। আমি আমার বিদ্যালয়ের ছাত্রদেরকে বিভিন্ন রকম কর্মসূচিতে যুক্ত করি, প্রত্যেক শিক্ষক করে, চাইবে সেটা, বিভিন্ন প্রজেক্ট করায়, 100বার বিভিন্ন রকম মডেল প্রস্তুত করায়, বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত করে। বছরে প্রত্যেকটা ছাত্র 2টি করে গাছের দায়িত্ব নিক, প্রত্যেকটা ছাত্র 2টো করে গাছের দায়িত্ব, এবং সেই দায়িত্বটি নজরদারি একজন শিক্ষক, প্রতিটা তার শিক্ষক করুন, তাহলে অনেকটা সবুজায়ন হয়ে যাবে। যদি একটা পরিবারের কথা বলি, পরিবারের ক্ষেত্রে আমার যদি 5 জনের পরিবার হই, আমি আমার সন্তানের জন্য বা আমার সন্তানের মধ্যে আমি চাইবো যে ও যেন বছরে একটা গাছ লাগিয়ে ও বড় করুক। সেরকম
একটা বিদ্যালয়ের ছাত্রের ক্ষেত্রেও তাই প্রজেক্টের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাদের মধ্যে থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যালি। আমি একজন প্রত্যেক শিক্ষক বা প্রতিটা মানে মানুষের ক্ষেত্রে বলছি, আমি যাকে বললাম যে গাছ লাগাও ভাই, গাছ না লাগালে আমরা বাঁচবো না, সেটা না বলে চলো গাছটা লাগাই, গাছটাকে বাঁচাই, আগামী 3 বছর ওই গাছটা কতটা বাড়লো না বাড়লো একটু দেখি চলো। 3টা থেকে 4টা বছর যদি আমরা গাছটা যত্ন করি, সেই গাছটা কিন্তু একটা ময়ূর হয়ে পরিণত হবে আগামী দিনে, আর তার দিকে ফিরে তাকাতে হবে না। যেমন একটা ছোট্ট ছেলেকে 5 বছর পর্যন্ত আমরা কোলে পিঠে করে মানুষ করার চেষ্টা করি, ঠিক। কিছু হলেই ডাক্তারের কাছে, হাঁচি হলেও ডাক্তারের কাছে ছুটি, অনেক কিছু হয়ে গেছে। সেই ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে, মানে ক্ষুদ্র চিন্তা ভাবনা থেকে এইটাও যদি একটা গাছের প্রতি থাকে, যে একটা ছোট্ট চারা গাছ আমি রোপণ করেছি, তাকে একটু নিজের বাঁচার মতো করে দেওয়ার কর্তব্য কিন্তু আমার এবং আমার ছাত্রছাত্রী, আমার সন্তান সন্ততি। তাহলে কিন্তু সার্থক হবে সবুজায়নের স্বপ্ন হোক বা পরিবেশের স্বপ্ন হোক। বেশ বেশ বেশ। যদিও সবটা যে গভর্নমেন্ট রুল করেই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে সেমনটা নয়, কিন্তু ভালো একটা কাজ করলে আশা করি কোনো দিক থেকে বাধাও আসবে না। কিছুদিন আগে তুমিও তোমার স্কুলে করছিলে, আমি দেখেছি বিভিন্ন জায়গায়। তো এটা কিন্তু একটা কম্পাউন্ড এফেক্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা স্টুডেন্ট দুটোর দায়িত্ব নিচ্ছে, পরের বছর এটা বাড়তেই থাকবে। আমি এখানে একটু যখন বললে একটু আবার একটা আনন্দের কথাই বলি। তো আমি যখন পুরনো স্কুলে ছিলাম, তো ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি প্রত্যেকে একটা করে জামরুল গাছ দিয়েছিলাম। হুম। সেই মেয়েটি ফার্স্ট বয় 6-এ পড়তো, সেও নিয়ে গিয়ে গাছটা লাগিয়েছিল। লাগানোর পর বড় করার পর আমাকে ছবি তুলে পাঠায়, দেখুন স্যার এত বড় করেছি। গত মাসে আমাকে পুরো গাছ ভর্তি জামরুল ছবি তুলে পাঠাচ্ছে। তার মানে কি, আমার এটাও যে নয় যে আমি এটা করছি, আমার এইখানে আনন্দের জায়গা যে ওর মধ্যে এই গাছের চেতনাটা যে এসে, এটাই আমার এটাই পাওনা, এটাই পাওনা। অতএব এইভাবে যদি প্রত্যেকের মধ্যে যদি ঢুকানো যায়, আর এটা একটা নির্ভর করছে ম্যান টু ম্যান, যদি সম্ভব হয় তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু অনেক সবুজ আবার ফিরে পাবো। বেশ বেশ, আসুন সবাই চেষ্টা করি। অনেক শিক্ষক শিক্ষিকা দেখছেন। একটা কথা মনিদা, যে তৈরি করতে বহু কষ্ট হয়, যে কোনো নতুন জিনিস বহু সময় লাগে, বহু পরিচর্যা লাগে। ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে। একদম। একটা দেশলাইয়ের কাঠি সব ধ্বংস করে দিতে পারে। একদম। কিছু লেখা, বর্ষাকালে এলে গাছ লাগানোর কথা ভাবি, আবার গ্রীষ্মকালে এলেই এই খবরটা বেশি হয় যে জঙ্গলে আগুন লেগেছে। জঙ্গলমহলের দিকে ঘোরাঘুরি করি বা দেখেছি আমরা, জঙ্গলমহলেরই মানুষ বলা যায়। তো জঙ্গলে আগুন লাগানোটা একটা বড় রোগ, আবার জমিতে আগুন লাগিয়ে দেওয়া, এইটা নিয়ে কি বলবে? এ ধ্বংসের এগুলো মাতন চলছে, এটা নিয়ে কি বলবে? এটা নিয়ে অনেকেই প্রতিবেদন লিখেছে, অনেকে প্রতিবাদ করেছে। গত 2-3 বছরের আগে এটা আরো হয়তো বেশি ছিল। বেশ কিছুদিন আগে পুরুলিয়ায় হচ্ছে গিয়ে একদল যুবক আগুন লাগার পর কিন্তু তারা নেভানোর চেষ্টা করে। ঝাড়গ্রাম অঞ্চলেও দেখা গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রতিকার তো পরে, লেগে যাওয়ার পর হলো, তার আগে ভাবতে হবে। সেটা বন দপ্তরের সঙ্গে সাধারণ মানুষের একটা যোগসূত্র স্থাপন করতে হবে, এবং সেটা অন্তর থেকে না এলে হবে না, আটকানো যাবে না। একদম। কারণ অনেকের মধ্যে, আমি অনেকের সঙ্গে কথা বলে বা অনেকের কাছ থেকে জেনেছি যে যেটা জমিতে বললে যে নাকি মেশিনে কাটার পর যেটা থাকছে সেটা জ্বালিয়ে দিলে ছাই হয় এবং সেই ছাই থেকে মাটির উর্বরতা বাড়ে। কিন্তু ব্যাপারটা উল্টো। ঠিক। কারণ যে পরিমাণ তাপটা পেল, তাতে যে মাটির মধ্যে যে অর্গানিজম গুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেল। 100। আর তারা নষ্ট হয়ে গেলে আগামী এবছর যেটা 20 মণ হয়তো ধান দিত, পরের বছর দেখা যাবে সেটা কমে গেছে। এই হারে চলতে থাকলে কিন্তু কমবে এবং সেটা প্রতি জমিতে পরিণত হবে। সেরকম জঙ্গলের ক্ষেত্রেও, জঙ্গলে অনেকেই নাকি অনেককে বলতে শোনা গেছে যে যারা জঙ্গল নিয়ে কাজ করে তারা বলছে যে এই জঙ্গলের গোড়া পরিষ্কার করে দিলে
নাকি পরবর্তীকালে আরো ভালো জঙ্গল হবে। আমার মনে হয় সম্পূর্ণ ভুল ধারণা, কারণ জঙ্গল শুধুমাত্র বন মানে গাছ তা নয়। আমার কথা হচ্ছে কি, বন মানে কিন্তু টোটালটাই, অর্থাৎ তার মধ্যে যে কীট পতঙ্গ রয়েছে, তার মধ্যে যে পাখি রয়েছে, তার মধ্যে সাপ রয়েছে, তার মধ্যে যে সমস্ত যে একটা শৃঙ্খল রয়েছে, এটাকে আমরা বলি যে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন, সেটা নষ্ট হয়ে যায়। আর সেটা নষ্ট হয়ে গেলে বনভূমিকে টিকে রাখা খুব দুষ্কর। তাই প্রশাসনিক হোক বা বেসরকারি হোক, প্রান্তিক মানে জঙ্গলের পার্শ্ববর্তী মানুষের সঙ্গে ফরেস্টের যোগসূত্র স্থাপন করে আগামী দিনে অবশ্যই জঙ্গলে যাতে আগুন না লাগে সেই ব্যবস্থা আগে থেকে নিতে হবে। একদম কমিউনিটি মোবিলাইজেশনের প্রয়োজন আছে। আগে থেকে নিতে হবে, লেগে যাওয়ার পর প্রতিকার করে সেটা কোনো লাভ নেই। ঠিক ঠিক ঠিক। বিভিন্ন অনুষ্ঠান মেদিনীপুর সারাউন্ডিং, আমি অবিভক্ত মেদিনীপুর জেলা যতটা আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের ক্ষেত্রেও তাই, আমার ব্যক্তিগত অনুষ্ঠানেও একটি মানুষ সে বিনা পয়সায় শুধু একটা ফোন করলেই হয়, গাছটা তার অনুষ্ঠানে পৌঁছে যায় গেস্টদেরকে দেওয়া এর জন্য। সে কালচারটা বললে তুমি যে আমাদের সবারই শ্রদ্ধেয় সন্ধ্যার কাছ থেকে এসছে, সেটাও যদি হয় মানে এর কারণটা কি, মানে এই যে এত গাছ দাও চারিদিকে, মানে অনেকে ভাবে যে এটা কেন হয়, কি উদ্দেশ্য, মানে এই ভালো লাগার জায়গাটা কোথায়? হ্যাঁ, প্রত্যেকটা ভাবনার পজিটিভ এবং নেগেটিভ থিঙ্কিং আছে। অনেকে হয়তো ভাবে যে এটা দিয়ে হচ্ছে গিয়ে তার নিজের প্রচার করছে। আমি তাদেরকে বলবো অবশ্যই এটা আমি প্রচার করছি। আমি আবার বলছি, এটা আমি প্রচার করছি। কেউ চাইলে কিভাবে আসছে, কি কোন সোর্স থেকে আসছে সেটা না খুঁজে ভালোবেসে অবশ্যই দিচ্ছি। অবশ্যই সেক্ষেত্রে বলবো এটা আমার কারো না কারো কাছ থেকে শেখা। আমি আজকে একটা দিলাম, সেইটা থেকে যদি 5 জন শেখে যে এইটা আমিও 5টা দেব, তাতে কিন্তু মানুষের গাছের প্রতি ভালোবাসা বাড়বে। আমি এইটা বোঝানোর জন্য এই আগের নেগেটিভ কথাটা বললাম, যে মানুষের প্রতি গাছের ভালোবাসা। খুব সম্প্রতি আমি নরসিংহদা, মনসুমদা, সুজনদা সবাই গেছিলাম সায়েন্স সিটিতে একটা মিউজিক্যাল প্রোগ্রাম, একটা গল্প বলি, মানে এগুলো শেয়ার করছি, ভালো লাগে। সেখানে মুম্বাইয়ের নামকরা সমস্ত সিঙ্গাররা এসেছিলেন, তাদেরকে কিন্তু গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে, ফুলের তোড়া না, গাছে জল ঢেলে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, যেটা মেদিনীপুর কুইজ কেন্দ্রের বহু আগে থেকে শুরু করেছিল। সিগনেচার প্রোগ্রাম। এখন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন এনজিও থেকে শুরু করে সবাই করছে। এটাই হচ্ছে কি হাতে হাত রেখে কাজ করা, এইটাই দরকার, হাতে হাত রেখে কাজ করা। কে করলো কে করলো না, সবাই এগিয়ে আসুন, সবাই এইভাবে একে অন্যকে। এটা আমি আমার নিজের ভালোবাসার জায়গা থেকে করছি, ওটা ব্যক্তিগত ব্যাপার, ওটা ছেড়ে দাও। না, তার সঙ্গে এটাও ঠিক যে প্রতি বছর এত 100,000 অনুষ্ঠান হয়, সেখানে যদি এইভাবেই গাছ বিলি হয়, সে গাছগুলো যখন বাঁচবে সেটাও আখের লাভ হবে। হতে পারে ছোট গাছ। সেটা একটা ছোট্ট আর একটা গল্প শেয়ার করি, মানে এগুলো শেয়ার করলে নিজেকে ভালো লাগে। যে আমাদের সকলেরই পরিচিত, সকলের সম্মানীয় প্রাক্তন ডিআইসিও অনন্যাদির কথা, অনন্যা মজুমদার ম্যাডাম। হ্যাঁ, বিভিন্ন তথ্য সংস্কৃতি যখন অনুষ্ঠান হতো, কোনো না কোনোভাবে আমি যুক্ত থাকতাম বা যুক্ত থেকেছি। সেক্ষেত্রে আমি ইচ্ছা করে দু একটা গাছ ওনাকে দিতাম। ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে হয়তো একটা গাছ নিয়ে গেলাম, যেটা আমাদের কালচার বললাম। আমি বললাম আমাদের মেদিনীপুরের কুইজ কেন্দ্রের প্রত্যেকটা সদস্য, তাদের জন্মদিন হোক বা কোনো অনুষ্ঠান হোক, তাদের কিন্তু গাছ দিয়ে একটা বার্তা দেওয়া হয় যে গাছের প্রতি ভালোবাসা। তো সেই জায়গাটা করতাম। তো এইটা হতে হতে একসময় ওনার যত ধরনের প্রোগ্রাম হতো, গেস্ট বরণটা ফুলের তোড়া ছেড়ে গাছেতে চলে গেছিলেন। শুধু তাই নয়, এখান থেকে যখন চলে যান, আমি মেদিনীপুরের মানে একটা ভালো লাগার জায়গা, মেদিনীপুরের মাটি এবং মেদিনীপুরের গাছ নিয়ে গেছেন। ওনার ব্যস্ত সময়ের মধ্যেও এগুলোকে রক্ষণাবেক্ষণ করে নিয়মিত আমাকে ওই ছবিগুলো পাঠান, যে দেখুন গাছের প্রতি ভালোবাসাটা ছিল না,
হয়েছে। এইভাবে আমি আরো 5 জনকেও গাছের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ করছি। এটাই হচ্ছে কি এই নেটওয়ার্কটা তৈরি হতে, আমি এইটার জন্য এই একটা উদাহরণ দিলাম যে এই নেটওয়ার্ক একটা তৈরি করতে হবে। আমি 5টা গাছ লাগাবো, বাঁচাবো, সঙ্গে আরো 5 জনকে বলবো তুমিও 5টা করে গাছ লাগাও, বাঁচাও। ঠিক, ম্যাডাম নিশ্চয়ই প্রোগ্রাম দেখবেন, দেখছেন, একদম। সময় করে দেখবেন। আরও একটা জিনিস, গত বছর 3 সময় ধরে মেদিনীপুরে মোটামুটি পলাশ চারাতে জোর দেওয়া হয়েছে। এই ভাবনাটার কারণ কি, হঠাৎ পলাশ কেন? দেখো, আমরা সবসময় সৌন্দর্যের পিপাসু। 100 বার। যে কোনো সুন্দর জিনিস দেখলেই কিন্তু আমাদের মন ওইদিকেই টানে। পুরুলিয়া যে ল্যান্ডফর্মে, মেদিনীপুর কিন্তু সেই ল্যান্ডফর্মের একটা অংশ। হুম। তো সবুজায়ন বিভিন্ন গাছ দিয়েও হতে পারে, বিভিন্ন গাছ লাগিয়েও হতে পারে। তো আমরা প্রতি বছর দেখেছি এখানকার মানুষ বা বিভিন্ন জায়গার মানুষ পুরুলিয়া ছুটে যায় এই পলাশের টানে, পলাশের ভালোবাসায়। সেই পলাশের ভালোবাসাটা যদি মেদিনীপুরে আসে, সেই রকম একটা ভালোবাসার জায়গা তৈরি করার উদ্দেশ্যে করোনাকালে বিশেষ করে তখন আমি আবার নাম নিতে বাধ্য হচ্ছি, স্যার হয়তো দেখবেন, তৎকালীন যে মহকুমা শাসক ছিলেন দীননারায়ণ বাবু, নিশ্চয়ই দেখবেন, আছেন উনি, এবং দেখবেন। আমাদের সম্মানীয় প্রাক্তন যে জেলা শাসক মহোদয়, ম্যাডামও দেখবেন, নিশ্চয়ই দেখবেন। ওনারা আলোচনা করে যে যদি পলাশটাকে এখানে প্রমোট করা যায় কেমন হয়। কিন্তু পলাশ একটা চারা তো আর এইভাবে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিছুটা সহযোগিতা যতটুকু করা সেগুলো করে ম্যাডাম কিন্তু কেশপুর থেকে একেবারে ধেড়ুয়া পর্যন্ত একটা পলাশের সমারোহ ঘটানোর চেষ্টা করেছে। বাহ। এবং শুধু এখানে নয়, রানীরগড়ে গেলে আমরা দেখতে পাবো শিরোমণি ফোর্টে। হ্যাঁ, বড় বড় কিন্তু পলাশ হয়েছে। তার কারণ পলাশটা কেন, তার আমার ধারণা থেকে, আমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, পলাশ এমন একটা গাছ, অনেক সময় কি এই যে একটু আগে বললে না যে গাছটাকে বাঁচানো দরকার, লাগিয়ে তো দিলাম, বাঁচবে তো। হুম। পলাশ বা অমলতাস এই সমস্ত গাছ অল্প জলে সহজেই বাঁচতে পারে। দেখতে খুব সুন্দর। দেখা তো পরের কথা, আগে তো সবুজায়নটা হোক। অতএব সেক্ষেত্রে যদি একটা গাছ লাগানোর পর এবছর কোনো কারণে নষ্ট হয়ে যায়, মরেও যায়, তার যদি শেকড়টা থেকে যায়, সেখান থেকে আবার চারা আপনা আপনি বেরিয়ে যায়। আর পরিণত পলাশ গাছ যদি 2-3টা হয়ে যায় কোনো এলাকায়, পরবর্তীকালে ওরা কিন্তু প্রাকৃতিক নিয়মে ওই এলাকায় আরো অনেক পলাশ গাছকে ছড়িয়ে দেবে। তো এই কারণে কিন্তু মেদিনীপুরে পলাশের কনসেপ্টটা এসছে বলে আমার মনে হয়, এবং আমিও সেই উদ্যোগে কিছুটা মানে আমি বললাম যে বাহক হিসেবে কাজ করছি, বয়ে নিয়ে যাচ্ছি, যে এখনো পলাশটাকে প্রমোট করার চেষ্টা করছি। বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন অনুষ্ঠানে পলাশকে যাতে দেওয়া যায় এবং ওনারা যাতে লাগিয়ে ওটাকে বড় করতে পারে, সেই চেষ্টা আমিও করে যাচ্ছি। বেশ, সামনেই অরণ্য সপ্তাহ বা তোমার বৃক্ষরোপণ সপ্তাহ আসছে, যেটা ফরেস্টের একটা বড় কাজ, এই সময়টা ভীষণভাবে কাজ হয়। তো সেটা নিয়ে কি বার্তা দিতে চাও সবাইকে? অরণ্য ছাড়া আমরা অচল বলতে গেলে সর্বপ্রথম ক্ষুদ্র জায়গা থেকে ভাবতে হবে অরণ্যটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। কারণ কেউ একজন ব্যক্তি বা একটা গোষ্ঠী বা একটা সমাজ গোটা মানে হোল বিশ্বের সবুজের সিনারিকে পাল্টে দিতে পারবে না, রাতারাতি সম্ভব না। এটা একটা দীর্ঘমেয়াদী উদ্যোগ। তো রাজ্য সরকার বা বন দপ্তর এটা প্রতি বছর এটা করে থাকে, যে প্রচুর পরিমাণে গাছ বন্টন করেন। অনেকে আমরা নিয়ে যাই, সেগুলোকে লাগানোর চেষ্টা করি, সেগুলো লাগাইও, লাগিয়ে ফিরে আসি, ফিরে আর তাকাই না। সেই জায়গাটাকে আমি বলবো একটু তাকান, একটু মোটিভটাকে চেঞ্জ করুন। প্রয়োজনের আগে বা কখনো সময় হলে ফরেস্টের যে বন বিভাগগুলো আছে সেগুলোই যান, একটা ছোট্ট বীজকে
কিভাবে তারা বড় করে ছোট চারা থেকে একটা বড় গাছ তৈরি করছেন, সেই কষ্টটা দেখে আসুন। তাহলে ওনারা এত কষ্ট করে একটা চারা রোপণ করে আপনাকে ফ্রিতে 100টা 200টা গাছ দিচ্ছেন। আপনি একটা সামাজিক অনুষ্ঠান করবেন বলে, আমি একটা সামাজিক অনুষ্ঠান করবো বলে, আমি বিভিন্ন জায়গায় গাছ লাগাবো বলে, কিন্তু পরক্ষণে সেই গাছটা বাঁচলো না, সেইটা কিন্তু তদবির করি না, সেই জায়গাটা কিন্তু করতে হবে। এই যে সামনের অরণ্য সপ্তাহ, অবশ্যই সেগুলো করুন। একটা লাঠি দিয়ে গাছ লাগিয়ে, ছোট হলে ফার্স্টে লাঠি দিয়ে গাছটাকে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করুন। গরু ছাগলের হাত থেকে একটা ন্যূনতম বেড়া দিন, সেটা বাঁশের বেড়াও হতে পারে, ঘিরে দিন যতক্ষণ না চারাটা বড় হচ্ছে। যদি গাছটা বেঁচে যায় কিছুদিন পর, দেখুন গাছের গোড়ায় অনেক অবাঞ্ছিত আগাছা জন্মাবে, সেগুলোকে একটু পরিষ্কার করুন, যাতে তার খাদ্যটা না ভাগ হয়ে যায় ওই অবাঞ্ছিত আগাছার দ্বারা, কারণ ওরা অনেকটা খাদ্য নিয়ে নেয় গাছে। মালচিং করুন। কখন না, বর্ষাকাল চলে যাওয়ার পর গাছগুলো মরে যায়, কখন জল না পেয়ে পরে, তাই তো? তো সেই সময় শুকনো পাতা, খড়, এই সমস্ত যদি কিছু উপকরণ থাকে গাছের গোড়ায় ফেলে দিন। একটু নিয়মিত জল দিয়ে ওটাকে পাচিত হলে দেখুন অল্প জল ওরা ধরে রাখতে পারে, গাছের গোড়ায় ওই জলটা পৌঁছে দিতে পারবে। এই মালচিং পদ্ধতিটা নিতে হবে। আর যদি কোনো কারণে একটা গাছ আপনার মারা যায়, সেই জায়গায় আর একটা চারা গাছ অবশ্যই লাগান। তাহলে দেখবেন আপনার মধ্যে গাছের লাগানোর প্রবণতা বা ভালোবাসাটা বেড়ে যাবে। আর একটা বলবো, গাছটা যদি সোজাভাবে কিছুটা উঠতে পারে, কিছুদিন পর, 1 বছর পর শাখা পোশাখা যদি বেড়ে যায়, তাহলে এগুলোকে একটু কাটিং ছাটিং করে তাকে ঠিকঠাক রাখবেন। আর 1 ফুট দূরে, গাছের গোড়া থেকে 1 ফুট দূরে একটা জালি কেটে একটা জৈব সার, একটা নির্দিষ্ট গ্যাপে, বিভিন্ন গাছের বিভিন্ন রকম, এগুলো প্রয়োজনে কৃষি বিভাগ, বন বিভাগ এই সমস্ত থেকে জেনে নিতে পারবেন। সেগুলি কিছু জৈব সার, কিছু ডিএপি, এনপিকে, এই সমস্ত অল্প স্বল্প দিলে গাছটা যাতে, আমি বললাম প্রথম 2-1 বছর তাকে পরিচর্যা করুন, তারপর দেখবেন ও আর পরিচর্যার দরকার নেই। সেটা ফলের গাছ হলে তো অবশ্যই করবেন, তাহলে বেশি করে ফল দেবে। আর ফলের গাছের ক্ষেত্রে আরেকটা বলবো, ফল দেওয়ার পর অনেক গাছ সে ডাল শুকিয়ে যায়, বা ফুলের ক্ষেত্রেও তাই। সেই শুকনো ডালগুলোকে কেটে দিন বা ভেঙে দিন, সেখান থেকে নতুন ডাল বেরোবে এবং ফল এবং ফুল আরও বেশি মাত্রায় হবে। এরকম কিছু নর্মাল, যেগুলো সকলেই জানেন, একটু পরিচর্যা করুন। শুধু অরণ্য সপ্তাহে গাছ লাগানো নয়, শপথটা হোক গাছ বাঁচানোর। প্রত্যেকে বেশি নয়, 2 বা 3টা করে গাছ সে দায়িত্ব নিন, তাকে বাড়িয়ে তুলুন। দেখবেন আমাদের ভারতবর্ষে এত জনসংখ্যা, অনেক অরণ্য হয়ে যাবে, সেই ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ। এতক্ষণ অবধি মোটামুটি যা প্রশ্ন বা আলোচনা হলো, সেটা বেশিরভাগই আমাদের বন্ধুরা এবং আমি প্রশ্নগুলো করবো বলেই রেডি করেছিলাম। এবার এটা একদম ব্যক্তিগত প্রশ্ন, একদম ব্যক্তিগত, মনিদাকে কাছ থেকে দেখেছি বা চিনেছি বলে, ব্যক্তিগত জীবনটাও খানিকটা জানি বলে, যে দিনমজুরের ছেলে থেকে, তুমি এটা বুক চাপড়েই বলো, লজ্জা করো না, যে দিনমজুরের ছেলে থেকে আজকে গাছের জন্য পাগলামি, কুইজের জন্য পাগলামি, শিক্ষকতা, এই যে জার্নিটা, এটা হতে পারে বিরাট কিছু জার্নি, যে সেটা সিনেমার এর মতো নয়, কিন্তু সেটা ছোট জার্নিও নয়, এটা সহজে কেউ পারে না, এটা অনেকেই ফেল করে যায়, বহুজন মুখ থুবড়ে পড়ে। এটা কেমন, প্রথম কেমন কষ্ট হতো না, এনজয় করো এখন কি? আমার অনেক দাদা, অনেক স্যার, অনেক বন্ধু, আর বৃহত্তর সমাজের অনেক মানুষের কাছ থেকে ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করে নিজেকে তৈরি করার চেষ্টা করি। আর যেটা বললেন যে দিনমজুর, অবশ্যই আমার গর্ব হয় যে আমার বাবা একজন দিনমজুর থেকে আমাকে মানুষ করার চেষ্টা করেছেন এবং নিজের সমস্ত সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে আমাকে বড় করেছেন। সেই পিরিয়ডটা আমি নিজে প্রত্যক্ষ করেছি এবং
অনুধাবন করেছি অনেকটাই, সেইটা তখন হয়তো ফিরিয়ে দেওয়ার মতো সমাজকে আমার সেই সামর্থ্য হয়ে ওঠেনি। তাই বর্তমান দিনে যতটুকু নিজের পায়ে দাঁড়াতে পেরেছি সেটার একটা অংশীদার বা সে একটা ভাগ আমি সমাজকে দেওয়ার চেষ্টা করি, আগামী দিনে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। এটা সেই ছোট থেকেই বাবা মায়ের কাছ থেকে শেখা, যে যতটুকুই থাকুক ভাগ করে খেতে হয়। কেউ খাওয়ার সময় যতটুকু তোমার খিদা ছিল বা খাওয়া দেওয়া হয়েছে, তোমার হয়তো নিজের জন্য সাফিসিয়েন্ট নয়, তোমার সামনে যদি একজন এসে কেউ যে খাবার চায়, তুমি চেষ্টা করো ওকে সন্তুষ্ট করার, ওর মধ্যে একটু আনন্দ দেওয়ার। আর সেই জায়গা থেকে আমি খুব বিশাল সেরকম কেউ নয়, আমি একজন সাধারণভাবে জন্মগ্রহণ করেছি, যেভাবে আমি সাধারণভাবে থাকতে চাই, সকলের মধ্যে থাকতে চাই, সকলের ভালোবাসায় থাকতে চাই। সেই ভালোবাসার জায়গা থেকে যতটা পারি নিজে থেকে হোক, সংগঠনগত দিক থেকে হোক, বা সমাজ বন্ধুদের পাশে থেকে হোক, সমাজে অনেক মানুষ আমার থেকে আরও কষ্টে জীবন যাপন করে অনেক বড় হয়েছেন। আমার সেই স্বপ্ন কিছু নেই, আমার সেই একটাই স্বপ্ন যে যাদের হাত ধরে আমি এই পৃথিবীতে এসেছি, যে পৃথিবীতে আমার বাকি জীবনটা কাটবে, সেই পৃথিবী এবং সমাজের জন্য আমার যতটুকু সামর্থ্য, যদি তার কিছুটা অংশীদারি করতে পারি, আমি নিজেকে এর থেকে বড় আনন্দ মনে আমার আর কিছু হয় না। এইটুকুই, এই জন্য আমার করা, আর কিছু নয়। সমস্ত বন্ধুদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আবার থ্যাংক ইউ, আজকে সন্ধ্যে প্রায় ঘন্টাখানেক সময় দেওয়ার জন্য। আগামী দিনে ভালো থেকো, কাজে থেকো, সবাইকে নিয়ে থেকো। আমি সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। শেষ করব এইখানেই। যদি কোনো কাউকে কথা চলে, কাউকে কোথাও যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি, তার জন্য আমি অবশ্যই ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। আর আগামী দিন সকলের ভালো হোক। আর পরিবেশকে বাঁচানোর জন্য কম করে 3টি গাছ দত্তক দিন। আমাদের কুইজ কেন্দ্রের মটো এটা হতে চলেছে। কুইজ কেন্দ্রে আমি একজন সাধারণ সদস্য, আর সমস্ত সংগঠনের আমার কাছে প্রিয়, সব মানুষই আমার কাছে প্রিয়। সবাই একে সঙ্গে অন্যের হাত মিলিয়ে এই সমাজকে যতটা সুন্দর, এই সমাজকে যতটা সুস্থ পরিবেশ দিতে পারি, আসুন আগামী দিনটা সেইভাবে ভাবি। ভালো থাকবেন, অরণ্য সত্য ভালো কাটুক। বেশ বেশ বেশ। আর বন্ধুদের জানাই আজকে এই পর্যন্তই। এর পরের দিন আসছি আগামী 12ই জুলাই, মালালা ইউসুফজাইয়ের জন্মদিন। সেই দিন আমার সাথে থাকবেন আপনাদের অতি পরিচিতা প্রিয় মানুষ রোশনারা খান, রোশনারা দি। একটি বিশেষ বিষয় নিয়ে, বিষয়ের খুব গভীরে উনি যাবেন। ওনার আজীবনকার যে অভিজ্ঞতা, ওনার ছোটবেলার থেকে এখন অবধি, সেটা উনি উজাড় করে দেবেন। আগামী 12ই জুলাই সন্ধ্যে 7:30টায় দেখতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, শুভরাত্রি।